এই যে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে অবস্থান তার, এটা যদি এই যে দেখানো হয়, এইটা নিয়ে আমরা শুরু করতে পারি। কিন্তু হ্যাঁ, খুব ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা দেখেন, আমি এই আলাপে শুরুতে এই কথাটা বলছি যে আমরা আসলে কোনো ইজমের ধার ধারতে যাচ্ছি না, যে অবশ্যই চান্স আছে, এবং আমরা কথা বলতেছি প্রায় 200 বছর আগের ঘটনা নিয়ে। আমার কাছে এই তথ্যগুলো রিলে হয়ে আসতেছে পত্রিকা, সংবাদপত্র, বিভিন্ন মানুষের কথা, বিভিন্ন প্রবন্ধ, বিভিন্ন গবেষণাপত্র। এই প্রবন্ধগুলো আমরা জানি যে কে কোন মতাদর্শ অনুসারী, সেগুলো প্রভাবিত করে ইত্যাদি। ফলে আপনার আমার পক্ষে আসলে রবীন্দ্রনাথ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছেন কি করেন নাই, টাইম মেশিনে যেতে হবে। 100 বছর আগের ঘটনা, 200 বছর আগের ঘটনা আমরা কখনো নিশ্চিতভাবে বলতে পারবো না এটা সত্য না, আমরা তো অ্যাজাম্পশন করতে পারবো না। সেই ক্ষেত্রেই আমার কাছে মনে হয়েছে যে আমি যখন এই বিষয়টা বোঝার চেষ্টা করছি পার্টিকুলারলি, তখন আমার কার্ল সাগানের কথা মনে হয়েছে। আপনি জানেন কার্ল সাগান কিন্তু খুবই রেশনাল একজন মানুষ। কার্ল সাগান কনস্পিরেসি থিওরি সম্পর্কে একটা আলাপ দেন। সেই আলাপটা হচ্ছে যে একটা ঘটনা কি ঘটছে কি ঘটে নাই এটা নিয়ে যখন কেউ দাবি করে, তখন সেই দাবিটা কে করতেছে তার ইন্টেনশনের উপর নির্ভর করতেছে এটা সত্য না মিথ্যা। উনি এটার কিভাবে ব্যাখ্যা করতেছে, বলতেছে যে ধরেন আমি বললাম যে আমার ঘরের ভিতরে, এই ঘরটার ভিতরে একটা ড্রাগন আছে, তো আপনি বললেন যে কই, এটা তো দেখতেছি না ড্রাগনটা। আপনি একটা প্রথম যুক্তি দিলেন। আমি বললাম না, এই ড্রাগনটা অদৃশ্য, এটা দেখা যায় না। তাহলে প্রথমবার আমি খণ্ডন করলাম। আপনি বলেন আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 1 বস্তা আটা এনে ড্রাগনটার উপরে ছুঁড়ে মারি, তাহলে গায়ে লেগে যাবে। তখন আমি বললাম যে না, এই যে মুহূর্তে তুমি আটাটা মারবা, ওই ড্রাগনটা এই পাশ থেকে ওই পাশে চলে যাবে। তারপরে বলবো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লেজার লাইট নিয়ে এসে মারি, তাইলে ড্রাগনের ভিতর দিয়ে যাবে না। তখন বললেন না, এইটা আসলে লেজার লাইট এটার ভিতর দিয়ে যায়। তার মানে কনস্পিরেসি থিওরি অপ্রমাণ করারও একটা সীমা থাকতে হবে। আমাদেরকে দেখতে হবে আমরা ওপেন আছি কিনা এই আলাপটার জন্য। এটা হলো প্রথম কথা। দেখেন বাংলাদেশে যখন থেকেই এই রবীন্দ্রনাথ ঠাকুরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতার প্রশ্নটা আসে, সবসময় আপনি দেখবেন ফেসবুকের প্রথম জমানায় এই আলাপটা ছিল যে গড়ের মাঠে একটা সমাবেশ হয়েছিল, রবীন্দ্রনাথ সেখানে বলছে মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয়, না চাষাভূষার দেশে কিসের। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা বলছে আর কি। আমরা তো আসলে বলতে পারবো না এটা সত্য না মিথ্যা, মানে আমরা যেহেতু গড়ের মাঠে এখনো দেখি নাই জীবনে কখনো। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ভালো দিক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের সমস্ত ঘটনা উনি নথিবদ্ধ করছেন, কোনটার পরে কোনটা। এখন এটার মধ্যে ক্রোনোলজি ব্রেক হইতে পারতো, কিন্তু আমরা দেখতে পাই যেই দিনটাতে এই গড়ের মাঠের কাল্পনিক সমাবেশের কথা বলা হয়, এটা হচ্ছে 1912 সালের 28শে মার্চ, এবং মনে করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে এই বক্তব্যটা দিয়েছিলেন। এখন এই দিনটার আশেপাশের কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর এই কথা বলছে এরকম কোন রেফারেন্স আমরা পাই না। অথচ রেফারেন্স থাকা দরকার ছিল, বিকজ অফ ধরেন ওই সময়টা যে, ওই সময় রবীন্দ্রনাথ ঠাকুর এতটা প্রভাবশালী, উনি যদি এই টাইপের কমিউনাল বক্তব্য দিয়ে থাকে অবশ্যই সকল পত্রিকায় আসতো, আসারই তো কথা। এবং সেটা ছাড়াও যে ধরেন এর পরবর্তী 100 বছরেও আমরা কিন্তু কোনো পত্রিকায় এটা রেফারেন্স পাইনি। কিন্তু এই কথা সত্য যে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বন্ধু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করছিলেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। যেরকম আমরা স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের কথা জানি, জোড়াসাঁকোর যে বিখ্যাত ঠাকুর সভা, ওই সভার অনেকেই কিন্তু বিরোধিতা করছে। ওই দিনে গড়ের মাঠে এরকম একটা সমাবেশের অস্তিত্বের কথা জানা যায়। এবার রবীন্দ্রনাথের ক্লোজ ফ্রেন্ডরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করে, এইটার দায় একরকম রবীন্দ্রনাথের উপরে পড়ে, কারণ উনি বুদ্ধিভিত্তিকভাবে এটার বিরোধিতাটা করা দরকার ছিল। মানে আমরা রবীন্দ্রনাথকে এখানে একটা নিউট্রাল পজিশনে পাই। উনি যেহেতু একজন শিক্ষানুরাগী মানুষ, নিজে একটা বিশ্ববিদ্যালয় করতেছেন, ওনার কিন্তু একটা দায়িত্ব আছে যে কি এটার পক্ষে অবস্থান নেওয়া, সেটারও আমরা কিন্তু খুব ভালো রেফারেন্স পাই না। ফলে যারা বলে যে কি উনি বিরোধিতা করছিলেন, সেইটার এক ধরনের হালে পানি পাওয়ার এই যুক্তিটা আমরা দেখাইতে পারি। কিন্তু মজার বিষয় হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর 1926 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন, তাকে রাজকীয় সম্মান দেওয়া হয়, ডিলিট দেওয়া হয়, জগন্নাথ হলের জন্য তিনি কবিতা লিখে দেন। সেই কথাটি মনে রেখো, এই বিখ্যাত গানটা তিনি লিখে দেন, এবং 2বার তিনি 2টা প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। এখন একটা লোক এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করলে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 5 বছরের মধ্যে উনি এখানে এসে কেন সম্বোধনা নেওয়ার কথা না, আবার কবিতা লিখে দেওয়া। এবং আপনি চিন্তা করেন যে এইটা মানে ওনার যদি এটা ইথিক্যাল পজিশন হয়ে থাকে এবং তারপরে উনি এটা চেঞ্জ করে থাকেন, তাহলে আপনি এখন আর তাকে এটার বিরোধিতা বলতে পারবেন না। উনি এরপর থেকে তো এটাকে ক্যারি করছেন। আর রবীন্দ্রনাথের জীবনে আমরা বারবারই দেখবো যে রবীন্দ্রনাথ কিন্তু
প্রাগ্রসর, প্রগতিশীল, সবসময় ধরেন ওনার প্রাথমিক জীবনের গানের ভিতরে যেরকম আমরা জাতীয়তাবাদের আভাস দেখতে পাই, পরবর্তীতে উনি যখন আন্তর্জাতিকতাবাদের দিকে ঝুঁকলেন তখন কিন্তু উনি এটাকে ছেড়ে আসতেছেন। একই অনেকভাবে এই জিনিসটা দেখানো যায়। তো এইখানে একই তো হচ্ছে যে কি উনি ওই সময় গড়ের মাঠের উপস্থিতিটা দেখা যায় না, যদিও ওনার বন্ধু বান্ধবদের মধ্যে এক ধরনের প্রবণতা আমরা দেখতে পারি। আবার উনি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা। এখানে আরো একটা তথ্য দিই আপনাকে, যে কোনো ঘটনা একটা প্রাইমারি ইম্পালস থাকে, যে ওই ঘটনাটা যখন ঘটতেছে ওই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কি ভূমিকা ছিল। আপনার মনে আছে নিশ্চয়ই 1972 সালে বা 73 সালে ভুট্টো বাংলাদেশে আসছিল, তখন কিন্তু বাংলাদেশের মানুষ মারাত্মক রিপারকেশন দেখাইছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলে আপনার তেজগাঁ বিমান, তখন তো বিমানবন্দর তেজগাঁ বিমানবন্দর, তেজগাঁ বিমানবন্দরে এখানে জুতা ছোড়াছুড়িও করছে। এরকম অনেক ঘটনা আমরা জানি যে স্মৃতিসৌধেও এরকম তাকে চলে যেতে বলা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর যে এখানে এত বড় সংবর্ধনা নিচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র এটা কোনো প্রতিবাদ করছে যে এই আমাদের বিরোধিতা করছে? ওই সময়ের ছাত্রদের মধ্যে কোনো ধরনের রিপারকেশন নাই। এর পরবর্তী 60, 70, 80 বছর ধরে কোনো রিপারকেশন নাই। ফেসবুক আবিষ্কার হওয়ার পরে হঠাৎ করে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় করে দেখা গেল যে রবীন্দ্রনাথ গড়ের মাঠের ওই সবার একটা ছবি, কাল্পনিক ছবি, কিন্তু ওই ছবিতেও কিন্তু রবীন্দ্রনাথ নাই। সো আমার কাছে মনে হয় যে এইটা একেবারে অ্যাবসলিউটলি প্রায় নিয়ার ইম্পসিবল একটা বিষয়। কিন্তু যেটা বলতেছিলাম যে আমাদের পক্ষে কখনো 100% নিশ্চিত হওয়া সম্ভব না, কিন্তু এক্সিস্টিং ডাটাকে অ্যানালাইজ করলে এটা পরিষ্কারভাবে বোঝা যায় রবীন্দ্রনাথের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিষয়টা বৈরী ছিল না, বরং অনেক বেশি ওয়েলকামিং ছিল।